হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা নেক্সট একটা আমাদের ক্লাস নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের চ্যানেলে কিন্তু এখন আমরা নিয়মিতভাবে প্রিভিয়াস 20 ইয়ার্সের কোশ্চেন আলোচনা করছি, ঠিক আছে? অর্থাৎ বিগত 20 বছরে যে প্রশ্নগুলো আমাদের WBCS-এ বারবার এসেছে সেই প্যাটার্নের কোশ্চেনগুলো, মানে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা এখানে ডিটেলসে সলিউশন দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে আমাদের WBCS 2021-এর প্রিলিমস এবং মেন বোথকে টার্গেট করে কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে মক টেস্টের ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যার লাস্ট ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ 20 এপ্রিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশান নিয়ে নাও, কারণ মে মাসে এক্সাম, তো এর থেকে লেট করে অ্যাডমিশান নিলে তোমরা আমাদের মক টেস্টের পুরো প্রফিটে নিতে পারবে না, কারণ এখানে টোটাল প্রায় 938টা মক টেস্ট এবং তার সঙ্গে প্রায় 30,000 MCQs এখানে তোমাদের প্র্যাকটিস করানো হবে এবং পুরোটাই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী হবে। যদিও এটার 1 বছর ভ্যালিডিটি থাকবে, কারণ যেহেতু আমরা 21-এর মেন্সটাকেও টার্গেট করেছি, কিন্তু তবু আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব অফারটাকে গ্র্যাব করে যতটা সম্ভব একটু রেডি হয়ে নাও, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রচণ্ড ছিল, আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল হিউজ অ্যামাউন্টে, সেই জন্য একটা স্পেশাল 70% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা 20 এপ্রিল 2021 অবধি চলবে। কোডটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোডটা হচ্ছে A2MH70। এখানে কিভাবে তোমরা এটাকে অ্যাভেল করতে পারবে অফারটাকে, সেখানে তোমরা ভিডিওটা পজ করে পুরো স্লাইডটা দেখতে পারো, এখানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে। আর না হলে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু আমি একটা ডেমো ভিডিও দেখিয়ে দিয়েছি যে কীভাবে তোমরা 70% ডিসকাউন্টটাকে অ্যাভেল করতে পারবে। পুরোপুরি আমি একদম লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনটা আজকে বলা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই। আমাদের বেঙ্গলের এশিয়াটিক সোসাইটিকে স্থাপন করেছিলেন। তো এটার সঠিক উত্তর কী হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্যার উইলিয়াম জোন্স আমাদের বেঙ্গলের এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন। কবে? সেটা হচ্ছে 1784, 1784-তে উনি এটা করেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন। খুব ইম্পর্টেন্ট এবং খুব কমন কোশ্চেন, আশা করি তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে 1764, এবং এই ব্যাটেল অফ বক্সার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটেল ছিল, কারণ প্রথমে কি হয়েছিল 1757-তে আমাদের যে পলাশির যুদ্ধ হয়েছিল সেখানে কি হয়েছিল, ব্রিটিশরা এন্টার করেছিল। বাট 1764-এর ব্যাটেল অফ বক্সারের পরে কী হয়েছিল, একদম পাকাপাকিভাবে ব্রিটিশরা আমাদের ভারতের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছিল এবং অনেক আমাদের প্রায় পুরো মানে ক্যাপচারিং শুরু হয়ে গিয়েছিল। মানে বলতে পারো ব্যাটেল অফ বক্সারের পরই হচ্ছে ইংরেজরা পাকাপাকিভাবে আমাদের হচ্ছে প্রভু হয়ে উঠেছিল, ঠিক আছে? আমাদেরকে ইন্ডিয়াকে ক্যাপচার করেছিল। 1757-তে প্রথম এন্টার হয়েছিল, বাট তারপর 1764-এ গিয়ে একদম পাকাপাকিভাবে পুরোপুরিভাবে ব্রিটিশরা ঢুকে পড়েছিল বক্সারের যুদ্ধের পর। এটা হয়েছিল, দেখো এখানে বলা হচ্ছে, দেখো কাদের মধ্যে হয়েছিল, যে এটা হচ্ছে আমাদের ব্যাটেল অফ বক্সার, অলসো বক্সার, কনফ্লিক্ট এট বক্সার ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া বিটুইন দ্য ফোর্সেস অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমেন্ড বাই মেজর হেক্টর মুনরো। এটা মনে রাখবে যে মেজর হেক্টর মুনরোর এতে লিডে হচ্ছে এটা হয়েছিল। অ্যান্ড দ্য কম্বাইন্ড আর্মি অফ দি অ্যালায়েন্স অফ ইন্ডিয়ান স্টেটস ইনক্লুডিং বেঙ্গল, আওয়াধ অ্যান্ড মুঘল এম্পায়ার। এবং আমাদের ইন্ডিয়ান স্টেটসের মধ্যে কম্বাইন্ড কে কে ছিল? বেঙ্গল ছিল, আওয়াধ ছিল এবং মুঘল এম্পায়ার। সেই সময়ের যিনি মুঘল সম্রাট ছিলেন তিনিও কিন্তু এর মধ্যে ইনক্লুড ছিলেন, ঠিক আছে? একদিকে ছিল বেঙ্গল, আওয়াধ এবং মুঘল এম্পায়ার, অন্যদিকে ছিল কে? আমাদের হেক্টর মুনরো, ঠিক আছে? আমাদের মেজর হেক্টর মুনরোর আন্ডারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের দুজনের মধ্যে কী হয়েছিল? আমাদের ব্যাটেল অফ বক্সার লড়াই হয়েছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে উইথ হুজ পারমিশন ডিড দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাত। আমাদের সুরাতে ইংরেজরা প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছিল, এটাতে পারমিশন কে দিয়েছিলেন? এটাতে পারমিশন দিয়েছিলেন আমাদের অপশান বি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর হচ্ছে আমাদের এখানে এটাতে পারমিশন দিয়েছিলেন, এবং সেটা কবে? সেটা হচ্ছে 1613-তে। অ্যাকচুয়ালি 1600-তে আস্তে আস্তে ওরা আসতে শুরু করেছিল, ধীরে ধীরে ব্যবসা শুরু করেছিল। 1613-তে কী হয়েছিল? 1613-তে প্রথম ফ্যাক্টরি যে সেট আপ হবে সেটা হচ্ছে ওরা পারমিশন পেয়ে গেছিলো। 1600 থেকে ওরা কী পেয়ে গেছিলো? 1600 থেকে ওরা পেয়ে গেছিলো পারমিশন যে তোমরা এখানে ব্যবসা করতে পারো। আর ফ্যাক্টরি সেট আপ হয়েছিল 1613-তে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়েন ডিড ভাস্কো ডা গামা কাম টু ইন্ডিয়া। এগেন খুবই কমন কোশ্চেন, সঠিক উত্তর হবে 1498 AD, এবং ইনিই ছিলেন প্রথম যিনি বিদেশি আর কি ভারতে এসেছিলেন। ইনি পর্তুগিজ ছিলেন, পর্তুগিজরাই প্রথম আমাদের ভারতে এসেছিল। উনি এসেছিলেন 21 মে 1498, এবং পর্তুগিজদের মধ্যে প্রথম আমাদের ভারতে এসেছিলেন কে? তিনি হচ্ছেন ভাস্কো দা গামা।
নেক্সট 5 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ব্যাটেল এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এক্ষুনি তোমাদেরকে বলছিলাম সঠিক উত্তর কী হবে, অপশান বি ব্যাটেল অফ বক্সার 1764। আর এখানে যে ইয়ারগুলো লেখা আছে কোশ্চেনের মধ্যে এগুলো কিন্তু ভালো করে দেখে নাও। পলাশির যুদ্ধ হয়েছিল 1757-তে, থার্ড মাইসোর হয়েছিল 1790 থেকে 92, আর ফোর্থ মাইসোর ওয়ার হয়েছিল 1799। ঠিক আছে, এই ইয়ারগুলো কিন্তু মনে রাখবে। আর তাহলে এখানে দেখো কোশ্চেনের কী বলা হচ্ছে যে হুইচ ব্যাটেল এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এক্ষুনি যেটা তোমাদের বলছিলাম যে 1757-তে কী হয়েছিল, ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াতে এন্টার করেছিল, বাট পুরোপুরিভাবে একদম আমাদের প্রভু হয়ে উঠেছিল বা সুপ্রিম পাওয়ার হয়ে উঠেছিল ইন্ডিয়াতে কোনটার পরে, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধে জয়লাভের পরে। এখানে দেখো একটু আরেকটু জিনিস আমি বলে দিচ্ছি, দেখো পরপর কীভাবে এসেছিলো। দেখো বলা হচ্ছে যে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ফ্রম 1757 টু 1765 ইজ দ্য হিস্ট্রি অফ গ্র্যাজুয়াল ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম নবাবস টু ব্রিটিশ। যেটা বললাম যে 1757-তে যে প্রসেসটা শুরু হয়েছিল পলাশির যুদ্ধ দিয়ে, 64-তে বক্সারের যুদ্ধের পরে এন্ড হয়েছিল। 1757 থেকে 65 অবধি পুরো হিস্ট্রিটা হচ্ছে কীভাবে ক্ষমতাটা ধীরে ধীরে বাংলা নবাবদের হাত থেকে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গিয়েছিল। ডিউরিং দিস শর্ট পিরিয়ড অফ 8 years, 3 নবাবস সিরাজউদ্দৌলা, মীর জাফর and Mir Qasim ruled over Bengal, but they failed to uphold the sovereignty of Nawab, and ultimately the reign of control passed into the hands of British. Finally, the Battle of Buxar established British supremacy in India. ঠিক আছে, এই তিনটে নাম মনে রাখবে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেই আছে। প্রথমে 1757 থেকে ছিলেন সিরাজউদ্দৌলা, সেই সময় যুদ্ধ করেছিলেন, তো ওনাকে বিট্রে করেছিল মীর জাফর। তোমরা সকলেই জানো বিট্রে করেছিল ওনাকে, উনি সেনাপতি ছিলেন মীর জাফরের পরে কী হয়েছিল, মীর জাফরের পরে হচ্ছে আমাদের মীর কাসিমও রুল করেছিলেন, কিন্তু এনারা কেউই এটাকে কী করতে পারেনি, এটাকে ধরে রাখতে পারেনি। ঠিক আছে, সিরাজউদ্দৌলার পরে মীর জাফর এবং মীর কাসিম দু জায়গায় করেছিলেন আলাদা আলাদাভাবে। মীর জাফর পরবর্তী ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভুল বুঝতে পেরেছিল যে উনি কত বড় ভুল করেছেন এটা করে, বাট তখন কিছু করার ছিল না, অনেক দেরি হয়ে গেছে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ। নিম্নলিখিত যে নামগুলো আছে এনার মধ্যে আমাদের ফ্রেঞ্চের সঙ্গে ফরাসিদের সঙ্গে অ্যাসোসিয়েটেড কে ছিলেন, সেটা সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ডি টিপু সুলতান। টিপু সুলতান হচ্ছে আমাদের কি ফরাসিদের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন। আচ্ছা ফ্রেন্ডস, একটা কথা, তোমরা কিন্তু ক্লাস আমাদের শেয়ার করছো না, প্লিজ ক্লাস শেয়ার করো। ঠিক আছে, ক্লাস শেয়ার করছো না, আমাদের কিন্তু ভিডিওতে দেখলাম আমি ভিউজ কম হচ্ছে একটু, প্লিজ তোমরা শেয়ার করো। ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী দেখো ক্লাসের ডিউরেশন কিন্তু বাড়ানো হয়েছে। আগের আমি যে লাস্ট ক্লাসটা আপলোড করেছি ক্লাসটা কিন্তু প্রায় 20 মিনিটের ছিল। ঠিক আছে, একদম প্রথম দিন আমরা যখন 11-12 মিনিটের ক্লাস আপলোড করেছিলাম, শর্ট ক্যাপসুল ভিডিও হিসেবে আপলোড করেছিলাম, তখন তোমরা বলেছিলে তার ডিউরেশন বাড়াতে, সেখান থেকে বাড়িয়ে কিন্তু 15-16 মিনিট, এখন কিন্তু আগের দিনের ভিডিওটা আমি 20 মিনিটের প্রায় ভিডিও দিয়েছি। তা সত্ত্বেও কিন্তু তোমাদের আমি দিলাম রেসপন্স ভালো আসছে না। ঠিক আছে, তোমাদের ডিমান্ড অনুযায়ী কাজ করা হচ্ছে, তা সত্ত্বেও যদি তোমাদের রেসপন্স ভালো না আসে তাহলে কী করে হবে ফ্রেন্ডস। এত ভালো কন্টেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যথেষ্ট ডিটেলসে আলোচনা করে তোমাদের দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমাদের প্র্যাকটিস মকও চলছে। শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়ে ছেড়ে দিচ্ছি তা নয়, আমাদের প্র্যাকটিসের মক টেস্টও চলছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, তা সত্ত্বেও তোমাদের তরফ থেকে রেসপন্স নেই। তো এরকম হলে কী করে হবে, বি সিরিয়াস, আর একটু ক্লাসগুলোকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোবো কী করে। আর মে মাসে পরীক্ষা, এখনও যদি তোমরা সিরিয়াস না হওয়ার কবে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এত সুন্দর করানো হচ্ছে, করে নাও। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে কোনো পরীক্ষাতে এক্সেল করতে গেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম ফিঙ্গার টিপসে থাকতে হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম ঠোঁটস্থ থাকতে হবে, তবেই গিয়ে তোমরা সেই পরীক্ষায় এক্সেল করতে পারবে। তোমরা বলবে কোশ্চেন তো রিপিট হয় না, রিপিট না হলেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে কনসেপ্ট বা কোশ্চেনের ধারা, সেটা অনুযায়ী কোশ্চেন তোমাদের ট্যাকল করতে অনেক সুবিধা হয়। এমনি সবাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করে না। ঠিক আছে, অত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে ভালো করে করতেই হবে, সেটাই তোমরা করছো না। নেক্সট 7 নম্বর কোশ্চেন, লিডার অফ লখনৌ ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857। 1857-তে যে সিপাহি মিউটিনি হয়েছিল বা সিপাহি বিদ্রোহ হয়েছিল, সেইখানে আমাদের লখনৌতে লিড কে করেছিলেন, লখনৌতে লিড করেছিলেন বেগম হজরত মহল। কে? বেগম হজরত মহল। তো এখানে আমি একটু জিনিসটা একটু বলে দিই, দেখো কীভাবে হয়েছিল। 1757-তে এটা প্রথম হয়েছিল কোথায়, আমাদের নর্দার্ন এবং সেন্ট্রাল ইন্ডিয়ার যে রেবেলিয়ান সেখানে হয়েছিল। ঠিক আছে, সকলেই জানো কীভাবে হয়েছিল, কার্তুজের ব্যাপার স্যাপার এগুলো তোমরা সকলেই জানো, এগুলো আর বলছি না। শুরু হয়েছিল কোথায়, ইট বিগেন ইন মিরাট বাই ইন্ডিয়ান ট্রুপস ইন দ্য সার্ভিস অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মেরাটে এটা প্রথম শুরু হয়েছিল, সেখান থেকে কীভাবে ছড়িয়েছিল, মেরাট থেকে ধীরে ধীরে এটা দিল্লি, আগ্রা, কানপুর এবং লখনৌতে ছড়িয়ে পড়েছিল। এবং এই আওয়াধ এবং লখনৌ এই দুটো জায়গাতেই বেগম হজরত মহল কী করেছিলেন, এটাকে লিড করেছিলেন। বাট দুর্ভাগ্যবশত তার মাত্র 1 বছর পরেই 1858-তে কী করা হয়,
হজরত মহলকে রিট্রিট করতে হয় এবং ব্রিটিশরা হচ্ছে আবার গিয়ে লখনৌ রিক্যাপচার করে নেয়। ঠিক আছে, এখানে খুব একটা এটা সাকসেসফুল হয়ে ওঠেনি, খুব একটা সাকসেসফুল এটা করা সম্ভব হয়ে ওঠেনি। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। হুইচ গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া অ্যাডভোকেটেড র্যাপিড রেলওয়ে কনস্ট্রাকশন? আমাদের রেলের জনক, ভারতের রেলের জনক কাকে বলে তোমরা সকলে জানো। অপশান বি সঠিক উত্তর, লর্ড ডালহাউসি। লর্ড ডালহাউসি হচ্ছে ভালো খারাপ দুটোই কাজ করেছিলেন। ঠিক আছে, ভালো বলতে উনি রেলওয়ে ব্যবস্থা চালু করেছিলেন যেমন লর্ড ডালহাউসি, ঠিক সেরকমভাবে ডক্ট্রাইন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতির মাধ্যমে উনি কী করেছিলেন, উনি হচ্ছে সাতারা, সম্বলগড়, নাগপুর, ঝাঁসি এই সমস্ত স্টেটগুলোকে দখল করে নিয়েছিলেন। উনি 1848-এ আমাদের ভারতে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে সার্ভ করতে আসেন এবং এই সমস্ত স্টেটগুলোকে ডক্ট্রাইন অফ ল্যাপসের আন্ডারে করেছিলেন। এবং এই ডক্ট্রাইন অফ ল্যাপসের আন্ডারেই যখন ঝাঁসি দখল করার চেষ্টা করছিল, তারই বিরুদ্ধে আমাদের ঝাঁসি রানী লক্ষ্মীবাই তার বিখ্যাত উক্তি দিয়েছিলেন যে মেরি ঝাঁসি নেহি দুঙ্গি। ঠিক আছে, এই বিখ্যাত উক্তিটা উনি তখনই দিয়েছিলেন, বিখ্যাত স্লোগানটা। এছাড়া উনি হচ্ছে 1853-তে হচ্ছে রেলওয়ে প্রথম এখানে ইন্ট্রোডিউস করিয়েছিলেন, যেটা মুম্বাই টু থানে প্রথম রেলওয়ে লাইন চালু হয়েছিল। এছাড়াও তার সময় এই সেম ইয়ারই কী হয়েছিল, ক্যালকাটা এবং আগ্রার মধ্যে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয়েছিল। ঠিক আছে, অতএব তিনি ভালো কিছু কাজও যেমন করেছিলেন, খারাপ কাজও কিন্তু করেছিলেন। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, হু ফার্স্ট কেম টু ইন্ডিয়া ফর ট্রেডিং পারপাসেস? অলরেডি তোমরা জানো পর্তুগিজরা প্রথম এসেছিলেন, ভাস্কো দা গামা ছিলেন ফার্স্ট, পর্তুগিজরা প্রথম এসেছিল। ব্রিটিশরা অ্যাকচুয়ালি অনেক পরে এসেছিল। ঠিক আছে, পর্তুগিজরা ফার্স্ট এসেছিল। নেক্সট হচ্ছে, হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ বক্সার? এক্ষুনি তোমাদের আমি ওই এক্সপ্লেনেশনে বলছিলাম, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন, তিনি ছিলেন মির্জাফর সেই সময় হচ্ছে বাংলার নবাব ছিলেন। তারপরে হয়েছিল কি, নিজামউদ্দৌলা। অপশান সি যেটা দেখতে পাচ্ছ নিজামউদ্দৌলা, ওনার পরে নিজামউদ্দৌলা হয়েছিলেন। ঠিক আছে, দেখো ব্যাটেল অফ বক্সারের সিগনিফিকেন্স কী কী ছিল তোমাদের একটু এখানে দেখিয়ে দিচ্ছি। ব্যাটেল অফ বক্সারের ফলে কী হয়েছিল, ব্যাটেল অফ বক্সারের ফলে মির্জাফর এগেন বিকাম দ্য নবাব অফ বেঙ্গল উনি হয়েছিলেন। ব্যাটেল অফ বক্সার স্টেবিলাইজ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে স্টেবিলাইজ করে দিয়েছিল, কারণ এটার পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো পাকাপাকিভাবে সুপ্রিমেসি পেয়ে গেছিলো, পাকাপাকিভাবে ইন্ডিয়াতে একদম মানে শিকড় গেড়ে বসে পড়েছিল, কারণ সুপ্রিমেসি তারা সব এস্টাবলিশ করে ফেলেছিল। দিস ওয়ার লেড টু দ্য এক্সপ্যানশন অফ ব্রিটিশ ইনফ্লুয়েন্স ফ্রম বেঙ্গল টু এলাহাবাদ। এইটাতে যুদ্ধটা জয় করে 1757-তে পলাশির যুদ্ধে জয় করার পরে ওরা কি বাংলায় ঢুকেছিল। বক্সারের যুদ্ধের পরে এবার এদের ইনফ্লুয়েন্সটা বাংলা থেকে কিন্তু এলাহাবাদ অবধি ছড়িয়ে পড়েছিল। দে অবটেন দিওয়ানি রাইট অর কালেকশন অফ ট্যাক্স ফ্রম মুঘল এম্পায়ার শাহ আলম টু ইন বেঙ্গল প্রভিন্স। এবার শুধু ব্যবসা নয়, ব্যবসা গুলি মারো, পুরো হচ্ছে একদম রাজার মতো ওরা কী করবে, ট্যাক্স নেবে, ট্যাক্স নেওয়ার দায়িত্ব মানে ট্যাক্স নেওয়ার অধিকারটা ওরা পেয়ে গেছিলো। আমাদের সেই সময় যে বেঙ্গল প্রভিন্স ছিল মানে বেঙ্গল ছিল, সেখানে কিন্তু ওরা ট্যাক্স নিতে পারে, ট্যাক্স আদায় করতে পারবে, সেটা শাহ আলম দ্বিতীয় কিন্তু ওনাদেরকে পারমিশন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দিয়ে দিয়েছিল, কিছু করারও ছিল না। অ্যান্ড ইন 1765 CE আফটার দ্য ডেথ অফ মির্জাফর, নিজামউদ্দৌলা বিকাম দ্য নবাব অফ বেঙ্গল। মির্জাফরের পরে নিজামউদ্দৌলা কী হয়েছিলেন, নবাব হয়েছিলেন বেঙ্গলের। তো এতগুলো পয়েন্ট তো তোমাদের মনে রাখতে হবে, এই জন্য আমি বলছিলাম যে বক্সারের যুদ্ধ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা অনেক কিছু এস্টাবলিশ করে দিয়েছিল। বক্সারের যুদ্ধ যদি আমরা জিতে যেতাম, বা পলাশির যুদ্ধ তো জিতলে খুবই ভালো, বাট বক্সারের যুদ্ধ যদি আমরা জিতে যেতাম, তাহলে হয়তো ব্রিটিশরা এতটা পাওয়ারফুলি আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করতে পারতো না এবং 200 বছর আমাদের উপর রুল করতে পারতো না। 11 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য এডিটার অফ হিন্দু প্যাট্রিয়ট? হিন্দু প্যাট্রিয়টের এডিটার কে ছিলেন, সম্পাদক কে ছিলেন, সেটা হচ্ছে H.C. মুখার্জি বা হরিশচন্দ্র মুখার্জি। অপশান ডি তোমাদের এখানে সঠিক উত্তর। 1853-তে এটা হয়েছিল এস্টাবলিশ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, দেওয়ান ভেলু থাম্পিস রেবেলিয়ন এগেনস্ট ব্রিটিশ টুক প্লেস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? এটা একটু আনকমন কোশ্চেন, তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের ত্রিভানকোর। অ্যাকচুয়ালি হিস্ট্রিতে একটা পার্ট আছে, সেটা হচ্ছে কী বলবো, লোকাল রেবেলিয়ান্স বা রিলিজিয়ান রেবেলিয়ান বা রেবেলিয়ান্স ইন ডিফারেন্ট রিলিজিয়ান্স, মানে লোকালি বেশ কিছু হচ্ছে রেবেলস হয়েছিল। ঠিক আছে, সেই সমস্ত রেবেলগুলোর কিন্তু তোমাদের জানতে হবে। এর উপর আমাদের MCQ আছে, আমাদের মক টেস্টও আছে আমাদের মক টেস্ট সিরিজের মধ্যে, তো এটা কিন্তু তোমাদের জানতে হবে। এবং সেই সমস্ত মানে কোন স্টেটে বা কোন লোকাল এরিয়াতে কী কী রেবেল হয়েছিল, তার নেতা কে ছিলেন, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, দেওয়ান ভ্যালু থাম্পিস রেবেলিয়ন কোথায় হয়েছিল, ত্রিভানপুরে।
যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কেরালাতে পড়ে, এবং এটা হয়েছিল 1808 সালে এটা হয়েছিল। নেক্সট 13 নম্বর কোশ্চেন, দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যান্ড থ্রু দ্য লেজিসলেশন ইন দ্য ইয়ার। সতী প্রথা বন্ধ হয়েছিল কবে? খুব ফেমাস একটা কোশ্চেন, অনেকবার পরীক্ষায় এসেছে, এভারগ্রিন কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি 1829। 1829 এটা হয়েছিল, এবং সেই সময় আমাদের গভর্নর জেনারেল ছিলেন কে? স্যার উইলিয়াম বেন্টিক। স্যার উইলিয়াম বেন্টিক কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো গভর্নর জেনারেল ছিলেন। স্যার উইলিয়াম বেন্টিক হচ্ছে সতীদাহ প্রথাকে উনি নিবারণ করেছিলেন 1829-এ। অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। টিক মার্ক দিয়ে দিই, নাহলে স্টুডেন্টদের প্রবলেম হয়। 14 নম্বর কোশ্চেন, দ্য টাইটেল রাজা ওয়াজ গিভেন টু রামমোহন রয় বাই মুঘল এম্পারার। কোন মুঘল সম্রাট রাজা রামমোহন রায়কে ওনার যে রাজা উপাধি যেটা সেটা দিয়েছিলেন কে? সেটা হচ্ছে অপশান সি সঠিক উত্তর হবে আকবর দ্বিতীয়। আকবর দ্বিতীয় হচ্ছে রাজা রামমোহন রায়কে ওনার রাজা উপাধি দিয়েছিলেন। উনি নামেই আকবর ছিলেন, কিন্তু আমরা আকবর দ্বিতীয় ছিলেন, বাট আকবরের সঙ্গে ওনার কোনো রকম কোনো কম্প্যারিজন নেই। আকবর ওয়াজ এ গ্রেট কিং, গ্রেট মুঘল এম্পায়ার। ঠিক আছে, আকবর দ্বিতীয় ওনার মানে নামেই খালি আকবর আছে, আর কিছু নেই। নেক্সট হচ্ছে, উইথ হুইচ রিভল্ট নেমস অফ সিধু অ্যান্ড কানওয়ার অ্যাসোসিয়েটেড। খুব একদম মানে কি বলবো, লাড্ডু কোশ্চেন। সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সঙ্গে হচ্ছে সিধু এবং কানুর নাম যুক্ত ছিল। 1856-তে এটা হয়েছিল। কবে হয়েছিল? 1856-তে। ঠিক আছে, অপশান এ সঠিক উত্তর। এটাই তোমাদের আমি বলছিলাম যে এইগুলো তোমাদের মানে আমাদের মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, হুল বিদ্রোহ, এই যে বিভিন্ন ধরনের হচ্ছে বিদ্রোহ আছে না, এইগুলো তোমাদের মানে লোকাল কিছু লেভেল হয়েছিল, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এগুলোতে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তো আজকে এখানে আমি শেষ করলাম। নেক্সট দিন আবার একটা সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর বারবার করে বলছি, প্লিজ আমাদের ক্লাসটাকে শেয়ার করো, লাইক করো। দেখো ক্লাসে যা পড়ানো হয় তোমাদের কিন্তু যথেষ্ট, আমার মনে হয় যথেষ্ট ভালো পড়ানো। দেখো আমাদের একটা জিনিস দেখো, আমাদের অন এভারেজ আমি বলছি 15 মিনিটে 15টা কোশ্চেন তোমাদের আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সেটা তোমরা ভেবে দেখো, 1 মিনিটে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পুরো কমপ্লিট করে এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এরকমভাবে যদি করতে থাকো, খারাপ কোথায়? বেশি সময় নেই, সকালবেলা উঠে আমাদের 8টার সময় সকালে আমার ক্লাস আপলোড হয়, সকালবেলা উঠে 15 মিনিট দিতে পারবে না? ঠিক আছে, 15 মিনিট নিউজ পেপার যে সময় পড়ো ঠিক সেই সময় ওইরকম টাইম পাস হিসাবে, ঠিক আছে, পড়ার মধ্যে না, টাইম পাস হিসাবে জাস্ট 15 মিনিট একটা দেখে নেবে। 15 মিনিটে একবার কোশ্চেন, 15টা কোশ্চেন তোমার রিভিশন হয়ে গেল প্রিভিয়াস ইয়ারের। ঠিক আছে, এরকমভাবে দেখো। ঠিক আছে, আর আমি বারবার করে বলছি একটু সিরিয়াস হতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সিরিয়াসলি পড়তে হবে, নাহলে কিন্তু এখন WBCS-এর ট্রেন্ড যেভাবে যাচ্ছে, কোশ্চেন যে লেভেলে গেছে, তাহলে তোমরা কিন্তু করতে পারবে না, কোয়ালিফাই করতে পারবে না। তারপরে কাট অফ তো দেখতে পাচ্ছ কীভাবে উঠছে। ঠিক আছে, তো এটাই তোমাদের বলার ছিল। এবার তোমরা যেটা ভালো বুঝবে করবে, তোমরা যথেষ্ট ম্যাচিওর, এটা আমার অ্যাডভাইস ছিল, একটা হাম্বল সাজেশন। ওকে, তো আজকে এখানেই শেষ করলাম। পারলে MH এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। নেক্সট দিন আবার দেখা হবে।